আচ্ছা, আমাদের আজকের টপিক হলো আসলে সিনট্যাক্স 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 ডাইরেক্টেড ট্রান্সলেশন। তো এই পর্যন্ত আমরা কম্পাইলারের মেইন দুইটা স্টেপ দেখছি, একটা হলো লেক্সিক্যাল অ্যানালাইজার, এরপর হলো সিনট্যাক্স অ্যানালাইজার। সিনট্যাক্স অ্যানালাইজার সিনট্যাক্স অ্যানালাইজারের ক্ষেত্রে আমরা এই পার্সিং টেকনিক দেখছি। পার্সিং পার্সিংয়ে কী হতো যে আমাদের কনটেক্সট ফ্রি গ্রামার থাকতো। আমাদের পার্সার ওই আমরা যে ইনপুটটা দিচ্ছি সেটা ওই কনটেক্সট ফ্রি গ্রামারের সাথে ম্যাচ করে নাকি, বা ম্যাচ করলে কোন স্টেপগুলো বা কোন রুলগুলো ফলো করলে আমরা এই গ্রামার থেকে ইনপুট স্ট্রিং জেনারেট করতে পারবো, সেগুলো আমরা এই পার্সিংয়ের মাধ্যমে জানতাম। তো আমাদের তো আসলে মেইন গোল তো আসলে এটা না যে আমরা এই একটা গ্রামার মানে আমাদের ইনপুট স্ট্রিং জাস্ট গ্রামার থেকে জেনারেট করা যায় নাকি, এটা তো আমাদের মেইন গোল না। আমাদের মেইন গোল হলো আসলে ট্রান্সলেশন করা। মানে আমরা এন্ড প্রোডাক্ট হিসেবে, কম্পাইলারে এন্ড প্রোডাক্ট হিসেবে হয়তো অ্যাসেম্বলিতে বা মেশিন কোডে বা অন্য কোনো কোডে ট্রান্সলেট করতে চাই। তো আমাদের জাস্ট পার্সিং দিয়ে তো এটা হবে না। তো পার্সিংয়ের জন্য আমাদের এর পরবর্তী স্টেপগুলো, মানে আমাদের ইন্টারমিডিয়েট কোড জেনারেশন বা সরাসরি কোড জেনারেশন, ওই স্টেপগুলোতে যেতে হবে। তো ওইটা আমরা আসলে কিভাবে করব? আমরা এই পর্যন্ত জাস্ট পার্সিং দেখলাম। আমরা কনটেক্সট ফ্রি গ্রামারের রুলগুলোর সাথে ইনপুট ম্যাচ করতেছে নাকি সেটা বের করতে পারি। যদি ম্যাচ করে তাহলে কোন স্টেপগুলো ফলো করলে বা কোন রুলগুলো ফলো করলে ওই ইনপুট স্ট্রিংটা জেনারেট করা যাবে, মানে বেসিক্যালি আমরা পার্স ট্রি জেনারেট করতে পারি। এখন আমাদের কাজ হলো যে এই কিভাবে ইন্টারমিডিয়েট কোড বা সরাসরি আউটপুট কোড জেনারেট করা যায়। তো এইটার যে টেকনিক সেটাই হলো সিনট্যাক্স ডিরেক্টেড ট্রান্সলেশন। এটার নামটাই হলো সিনট্যাক্স ডিরেক্টেড ট্রান্সলেশন। নামটা একটু জটিল, কিন্তু এটা যেটা মূলত মিন করতেছে সেটা হলো আমাদের কনটেক্সট ফ্রি গ্রামার এর মাধ্যমেই আমাদের এই ট্রান্সলেশন গাইডেড হবে। তো এটা যদি আমরা একটু মানে আর একটু ডিটেলসে দেখি, মানে আমাদের এই সিনট্যাক্স ডিরেক্টেড ট্রান্সলেশন মেথডটা যেটা মূলত করে যে আমাদের এই কনটেক্সট ফ্রি গ্রামার, যেমন আমাদের এই এক্সপ্রেশন গ্রামারটা যদি আমি ধরেন এক্সপ্রেশন গ্রামার যেগুলো আমাদের ছিল ই থেকে ই প্লাস টি, টি থেকে এফ, এরকম ধরেন শুধুমাত্র প্লাস এর জন্য একটা গ্রামার। তো আমাদের পার্সিংয়ে কী হতো যে আমরা ইনপুট স্ট্রিংকে এই গ্রামারের রুলগুলোর সাথে ম্যাচ করতাম। তো আমরা এই সিনট্যাক্স ডিরেক্টেড ট্রান্সলেশনে যেটা করব যে প্রতিটা প্রোডাকশন, মানে এই প্রতিটা কনটেক্সট ফ্রি গ্রামারের প্রতিটা যে রুল টাইপের আছে এগুলোকে বলা হয় প্রোডাকশনস। আমরা প্রতিটা প্রোডাকশনের সাথে এক একটা করে রুল অথবা অ্যাকশন অ্যাটাচ করব। যে রুল বা অ্যাকশন আমাকে বলে দিবে যে এই যে আমার ইনপুটের এই পোর্শনটুকু, মানে ইনপুটের যে অংশটুকু এই রুলের সাথে ম্যাচ করছে, সেই অংশটুকুকে ট্রান্সলেট করতে, মানে সেই অংশটুকুর জন্য ধরেন আমরা যদি অ্যাসেম্বলি কোড জেনারেট করতে চাই, তাহলে আমাদের ইনপুটের যে অংশটুকু এই রুলের সাথে ম্যাচ করছে সেই অংশটুকুকে ট্রান্সলেট কীভাবে করতে হবে, বা সেই অংশটুকুকে ট্রান্সলেট করলে ট্রান্সলেট করলে কী কোড জেনারেট হবে, সেই অংশটুকু বা সেই নিয়মটা এই রুল বা অ্যাকশন অংশে বলে দিতে হবে। আমি যদি মানে মানে এটা একেবারে সিম্পল একটা গ্রামার নেই, ধরেন ই থেকে আইডি প্লাস আইডি অথবা ই থেকে ই প্লাস আইডি। মানে ধরেন আমাদের ইনপুটে, মানে আমাদের ল্যাঙ্গুয়েজ গ্রামার জাস্ট এতটুকুই। এটা কি করবে, আইডি প্লাস আইডি এই ধরনের ইনপুটকে পার্স করতে পারবে। আমরা যখন এটা পার্সিং করব, ধরেন এটার পার্স ট্রি কীরকম হতে পারে যে ই থেকে আমরা যদি এটা পার্স করি বটম আপ পার্সিংয়ে, তাহলে প্রথমে এই আইডি প্লাস আইডি প্রথমে এই অংশটুকু ইতে কনভার্ট হবে। আমাদের পার্সার এই অংশটুকুকে এই রুল দিয়ে রিডিউস করে ইতে কনভার্ট করবে। তো যখনই আমরা এই রুল দিয়ে
তো আমাদের এই সিনট্যাক্স ডিরেক্টেড ট্রান্সলেশনে এই রুলের সাথে কোনো কিছু রুল অ্যাসোসিয়েটেড থাকবে, রুল বা অ্যাকশন, যেটা আমাকে বলে দিবে যে এই আইডি প্লাস আইডি এই অংশটুকুকে যদি এই অংশটুকুর আউটপুট কোড বা ইন্টারমিডিয়েট কোড কী হবে। এই রুল বা অ্যাকশনগুলো আমাকে বলে দিবে এই আইডি প্লাস আইডির যে ইন্টারমিডিয়েট কোড, ধরেন আমরা অ্যাসেম্বলি কোড জেনারেট করতেছি, এই অ্যাসেম্বলি কোডটা কী হবে। এরপরে যখন পার্সার আগায় যাবে এই আইডি প্লাস আইডিটাকে ইতে কনভার্ট করলে এরপরে ই প্লাস আইডি মানে এই অংশটুকুকে এটাকে ইতে কনভার্ট করলে রিমেনিং ইনপুট থাকে ই প্লাস আইডি। তো পার্সারের পরে কী করবে, ই প্লাস আইডিকে ইতে কনভার্ট করবে আবার এই সেকেন্ড রুলটা ব্যবহার করে। তো এই সেকেন্ড রুলের সাথেও কিছু রুল বা অ্যাকশন আমার বলে দেওয়া থাকবে, যেটা মাধ্যমে আমরা এই এই অংশটুকুর জন্য অ্যাসেম্বলি কোড কী হবে সেটা জেনারেট করতে পারবো। একইভাবে আমাদের পরবর্তীতে রিমেনিং ইনপুট থাকে ই প্লাস আইডি। তো এইটার জন্য আবার সেম রুল, এই রুলটায় এই অংশটুকু এই কনটেক্সট ফ্রি গ্রামারের এই সেকেন্ড রুলটার সাথে ম্যাচ করছে। তো এইখানে যে রুল বা অ্যাকশন থাকবে সেটা আমাকে বলে দিবে এই ই প্লাস আইডিটাকে কীভাবে অ্যাসেম্বলি কোডে কনভার্ট করতে হবে। তো এই যে মেথডটা, যে আমরা এই কনটেক্সট ফ্রি গ্রামারের রুল ব্যবহার করে ট্রান্সলেশনের কাজ করতেছি, এটাকে বলা হয় সিনট্যাক্স ডিরেক্টেড ট্রান্সলেশন। এই পর্যন্ত কি কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমরা আগে যাই। তো এটা মূলত বেশ হাই লেভেল থেকে কথাবার্তা। এখন এই সিনট্যাক্স ডাইরেক্টেড ট্রান্সলেশন মেথডটা, এটা মূলত দুইভাবে আমরা ক্যারি আউট করতে পারি। একটা হলো সিনট্যাক্স ডাইরেক্টেড ডেফিনেশন। আচ্ছা, আজান শেষ হইলে আমরা কন্টিনিউ করতেছি। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম যে আমাদের সিনট্যাক্স ডিরেক্টেড ট্রান্সলেশন এই মেথডটা ক্যারি আউট করার মেনলি দুইটা ওয়ে আছে। একটা হলো সিনট্যাক্স ডিরেক্টেড ডেফিনেশন, আর একটা হলো সিনট্যাক্স ডিরেক্টেড ট্রান্সলেশন স্কিম। তো এটাকে শর্টে এসডিটি বলা হয়, এটাকে শর্টে এসডিটি বলা হয়। আমরা আজকের ক্লাসে মূলত বা সামনে দু একটা ক্লাসে মূলত প্রথমটা দেখব, সিনট্যাক্স ডিরেক্টেড ডেফিনেশন। তো আমরা যেটা বললাম যে তাহলে মূলত আমাদের সিনট্যাক্স ডিরেক্টেড ট্রান্সলেশন এটা এই ইন্টারমিডিয়েট কোড জেনারেশন বা সিম্যান্টিক অ্যানালাইসিসে ব্যবহার হয়। তবে আমরা মূলত প্রথমে এগুলোর নোটেশন সম্পর্কে জানবো। তো এইটা করতে যেয়ে আমরা একটা সিম্পল সিনারিও নিয়ে প্রথমে কাজ করব।
আচ্ছা, তো তাহলে সিনট্যাক্স মানে এক্ষেত্রে আমরা যে গ্রামারটা নিয়ে মূলত কাজ করব, মানে আমরা মূলত এখন একটা এক্সপ্রেশনের গ্রামার দেখব এবং এটা বোঝার চেষ্টা করব যে কীভাবে সিনট্যাক্স ডিরেক্টেড ট্রান্সলেশন বা সিনট্যাক্স ডিরেক্টেড ডেফিনেশন ব্যবহার করে ওই এক্সপ্রেশনটাকে ইভ্যালুয়েট করা যাবে। তো আমরা যদি প্রথমে এই সরাসরি মানে এটি সিনট্যাক্স ডিরেক্টেড ডেফিনেশনটা কীরকম হবে ওইটা যদি একটু দেখি। আচ্ছা, এটা হলো আমাদের এই মূলত একটা এক্সপ্রেশন গ্রামার, মানে এমন একটা গ্রামার যেটা যে কোনো ধরনের না, প্লাস আর মাল্টিপ্লিকেশন এই দুইটার নিয়ে কোনো একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন জেনারেট করতে পারবে। এটার ইউজ কেসটা মানে এরকম কাইন্ড অফ যে আমরা ধরেন কোনো একটা সিম্পল ক্যালকুলেটর অ্যাপ্লিকেশনের জন্য একটা গ্রামার লিখতেছি, গ্রামারটা এই সাইডে দেওয়া আছে। এটা হলো আমাদের এই নর্মাল এক্সপ্রেশন গ্রামারের যে এক্সপ্রেশন গ্রামার ছিল সেটা, এক্সপ্রেশন থেকে ই প্লাস টি থেকে টি থেকে টি ইন্টু এফ, মানে এই এক্সপ্রেশন গ্রামারটা এই টাইপের যে কোনো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনকে জেনারেট করতে পারবে ব্র্যাকেট দিয়ে, প্লাস আর মাল্টিপ্লিকেশন দিয়ে। তো ধরেন এটা আমরা কোনো একটা সিম্পল ক্যালকুলেটর অ্যাপের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তো এখন আমরা যেটা দেখতে চাচ্ছি এখানে যে কীভাবে সিনট্যাক্স মানে আমাদের এই পার্সার তো আসলে এই এক্সপ্রেশন গ্রামারটা ব্যবহার করে এটা ডিটারমাইন করতে পারবে যখন একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কারেক্ট ফরম্যাটে আসে নাকি। তো ধরেন আমাদের যদি কোনো ক্যালকুলেটর অ্যাপ হয় তাহলে তো আমাদের জাস্ট কারেক্ট ফরম্যাটে আসে নাকি ওইটা জানলে হবে না, আমাদের এই এক্সপ্রেশনটা ইভ্যালুয়েট করে এক্সপ্রেশনটার ভ্যালু কি ওইটা ক্যালকুলেট করতে হবে। তো এই যে এক্সপ্রেশনটার ভ্যালু ক্যালকুলেশন ওইটাই আমরা এই সিনট্যাক্স ডিরেক্টেড ডেফিনেশনের মাধ্যমে দেখব যে কীভাবে এটা করা যায়। তো সিনট্যাক্স ডিরেক্টেড ডেফিনেশন যেটা, সেটা মূলত তিনটা জিনিস থাকে, মেন মূলত দুইটা জিনিস। একটা হলো এই কনটেক্সট ফ্রি গ্রামারের প্রোডাকশনগুলো থাকে, যেটা এই বামে দেখানো হইতেছে। এগুলো হলো আমাদের এই কনটেক্সট ফ্রি গ্রামারের প্রোডাকশনগুলো। আর সেকেন্ড যেটা থাকে সেটা হলো প্রতিটা প্রোডাকশনের সাথে একটা সেমান্টিক রুলস অ্যাটাচ থাকে। সেমান্টিক রুল আমাদের বলে দেয় যে এই একটা গ্রামারের একটা রুলের সাথে বা একটা গ্রামারের একটা রুলের জন্য আমাদের কোন অ্যাকশন নিতে হবে বা কী কাজ করতে হবে। তো সেমান্টিক রুলসগুলো মানে আমি যদি আরেকটু ডিটেলসে যাই, যে আমরা ধরেন যখন আমি সরাসরি এটা মনে হয় যদি সিনট্যাক্স ট্রি দিয়ে দেখাই তাহলে ইজি হয়। তো এই সিনট্যাক্স ট্রিতে যাওয়ার আগে জাস্ট আমরা সেমান্টিক রুলসগুলো কীরকম ওইটা একটু দেখে নিই। সেমান্টিক রুলসগুলোর যদি মানে এই প্রোডাকশনগুলোতে যদি দেখেন তাহলে একটা জিনিস একটু ডিফারেন্ট দেখা যাবে, যে এইখানে যদি একটা প্রোডাকশন রুলে সেম সিম্বল থাকে তাহলে সেগুলোকে ডিফারেন্ট নাম্বারিং করা হয় যাতে তাদেরকে ডিস্টিংগুইশ করা যায়। যেমন এখান থেকে ই থেকে ই প্লাস টি এইটার একটা রুল। তো এইখানের এই সেকেন্ড ইটাকে E1 দেওয়া হয়েছে যাতে আমরা আমরা এই সেমান্টিক রুলসে যখন ইকে মেনশন করব তখন যাতে দুইটাকে ডিফারেন্সিয়েট করতে পারে। একইভাবে এইখানেও দুইবার টি থাকলে ওইটাকে একটা টি আর একটা T1 ব্যবহার করা হয়েছে। তো প্রোডাকশনগুলোতে যদি সেম সিম্বল দুইবার থাকে কোনো একটা পার্টিকুলার প্রোডাকশনে, দুইবার তার বেশি, তাহলে সেক্ষেত্রে নাম্বারিং ব্যবহার করে সিম্বলগুলোকে ডিফারেন্সিয়েট করা হয়। আর সেমান্টিক রুলসগুলোতে যদি দেখেন, সেমান্টিক রুলসগুলোতে দেখবেন বিভিন্ন এই গ্রামার সিম্বলের সাথে কিছু অ্যাট্রিবিউট মানে ডট দিয়ে
কিছু জিনিসপত্র অ্যাড করা হয়েছে, এগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট। আমরা মূলত এই অ্যাট্রিবিউট ক্যালকুলেশন করার মাধ্যমেই আমাদের এই যেই রেজাল্ট আমরা চাচ্ছি, যেমন এই ক্ষেত্রে আমরা এই এক্সপ্রেশনটা ইভ্যালুয়েট করতে যাচ্ছি, তো এই অ্যাট্রিবিউটগুলো ক্যালকুলেট করার মাধ্যমেই আমরা এই এক্সপ্রেশনটার ইভ্যালুয়েট করবো আর কি। তো এই সেমান্টিক রুলসগুলো আসলে আমাদের কি বলে, এই সেমান্টিক রুলসগুলো আমাদের আসলে জাস্ট বলে যে আমাদের কোনো একটা এই পার্স ট্রি নোডে আমাদের কি কাজ করতে হবে। তো ধরেন আমরা এই গ্রামারের একটা যদি এক্সাম্পল নিই, ধরেন এরকম একটা সিনট্যাক্স যে 3 × 5 + 7, আর এইখানে আমরা এই এন্ড বোঝানোর জন্য এইখানে এন ব্যবহার করা হয়েছে বইয়ে, তো আমি আপাতত এটা ব্যবহার করতেছি। আর আমাদের এরকম একটা ক্যালকুলেটর ধরেন এরকম একটা এক্সপ্রেশন ইনপুট দেওয়া হলো 3 × 5 + 7, আর এন্ড বোঝানোর জন্য এন। তো এইটার যদি আমি এই প্রোডাকশনটা ব্যবহার করে এটার যদি এই পার্স ট্রি ফর্ম করি, তাহলে কি হবে যে প্রথমে ধরেন আমরা শুরু করব এই থেকে, তো 3 × 5 মানে 3টা হয়ে 3 একটা ডিজিট, তো ডিজিট থেকে এফ থেকে টি এরকম একটা 3 × 5 + 7 এরকম একটা এক্সপ্রেশনের ক্ষেত্রে পার্স ট্রি এরকম হবে। তো এখন এই আমাদের যে সেমান্টিক রুলসগুলো আছে, এই সেমান্টিক রুলসগুলো আমাদের জাস্ট বলে যে এই পার্স ট্রির যে প্রতিটা নোড আছে, এই নোডগুলোতে আমাদের কি ক্যালকুলেশন করা লাগবে যদি আমরা এই এক্সপ্রেশনটা ইভ্যালুয়েট করতে চাই। তো এখানে যে অ্যাট্রিবিউটগুলো থাকবে, ওই যে সিমেন্টিক রুলসে যে অ্যাট্রিবিউটগুলো আছে, সেই অ্যাট্রিবিউটগুলো এই নোডের অ্যাট্রিবিউট হবে। মানে ধরেন যদি প্রোগ্রামিংয়ের কথা চিন্তা করেন, অ্যাকচুয়াল কোড করা, তাহলে হয়তো প্রতিটা নোড একটা যদি ক্লাস হয়, তাহলে ক্লাসের একটা ভ্যারিয়েবল হতে পারে এই অ্যাট্রিবিউটগুলো। আর এখানে আমরা এই যে বিভিন্ন অ্যাট্রিবিউটগুলো মূলত এই নন টার্মিনালগুলোর জন্য আমরা এই টার্মিনাল যে সিম্বলগুলো আছে ওগুলোরও বিভিন্ন অ্যাট্রিবিউট থাকতে পারে, যেগুলো আমরা মূলত এই লেক্সিক্যাল অ্যানালাইজার থেকে পাবো। তো আমাদের এইখানে এই গ্রামারে টার্মিনাল মূলত ডিজিট, তো আমরা ধরে নিতেছি যে ডিজিটের একটা অ্যাট্রিবিউট আছে লেক্স ভ্যাল, মানে যেটা মূলত আমাদের ওই লেক্সিক্যাল অ্যানালাইজার থেকে আমরা পাবো যে এই ডিজিট যে টার্মিনালটা সেটার অ্যাকচুয়াল ভ্যালু আসলে কী। তো এখানে ডিজিট ডট লেক্স ভ্যাল এটার জন্য হবে 3, এটার জন্য হবে 5, আর এটার জন্য হবে 7। তো এখন যদি আমরা এক এক করে প্রতিটা নোটে আসি, যেমন ধরেন এফ এর ক্ষেত্রে যে এই অংশটুকু, এটা হলো গিয়ে এফ থেকে ডিজিট এই রুলটার সাথে এই রুলটার জন্য এই অংশটুকু। তো এইখানে যে সিমেন্টিক রুলসটা বলা আছে সেটা হলো এফ ডট ভ্যাল সমান ডিজিট ডট লেক্স ভ্যাল।
তো তাহলে এইখানে এই নোডে আমাদের যেটা থাকবে যে এফ ডট এই নোডের এফ ডট ভ্যাল সমান হবে ডিজিট ডট ভ্যাল, মানে ডিজিট ডট লেগ এফ ডট ভ্যাল সমান ডিজিট ডট লেগস ভ্যাল। তো ডিজিট ডট লেগস ভ্যাল এখানে 3 ছিল, তাহলে এফ ডট ভ্যাল হয়ে যাবে 3। তো মানে মূলত পার্সের এই নোডে আমরা এসে পার্সের এই নোডটা যেহেতু এই 7 নাম্বার রুলটার সাথে অ্যাসোসিয়েটেড ছিল, তাই আমরা এই পার্সের এই নোডটা এসে এইটার সাথে যে সেমান্টিক রুলসটা ছিল সেই সেমান্টিক রুলসটা এখানে ইভালুয়েট করলাম। তো একইভাবে যদি আমরা আগে যাই যে টি, এইখানে টি থেকে এই এটা ছিল টি থেকে এফ এর জন্য যে রুলটা সেটা, তাহলে টি ডট ভ্যাল সমান এফ ডট ভ্যাল, তো এখানে টি ডট ভ্যাল সমান হবে 3। একইভাবে যদি এই নোটটায় আসি তাহলে এখানে এফ ডট ভ্যাল হবে এই যে এই চাইল্ড থেকে যা আসতেছে, মানে ধরেন এটা হলো এই 7 নাম্বার রুলটার জন্য। তো 7 নাম্বার রুলটায় বলা আছে যে এফ ডট ভ্যাল সমান হবে এই ডিজিটের যে ভ্যালু ওইটাই ডিজিটের যে লেক্স ভ্যালু, তাহলে এফ ডট ভ্যাল সমান হবে এখানে 5। তারপর এইখানে এই নোটটা যেটা ছিল সেটা এই রুলটার সাথে অ্যাসোসিয়েটেড ছিল, হয়ে গেল টি থেকে টি ইন্টু এফ। তো এইখানের যে রুলটা সিমান্টিক রুল সেটা বলতেছে যে টি এর ভ্যালু হবে তার চিলড্রেনের যে টি ওয়ান ওইটার ভ্যালু ইন্টু এফ এর ভ্যালু। তাহলে এইখানে টি ডট ভ্যাল হবে এই যে বামের যে টিটা সেইটা 3 ইন্টু ডানের এফ এর যে ভ্যালু 5, মানে এটা হয়ে যাবে 15। তাহলে একইভাবে যদি আমরা ই এর ক্ষেত্রে ই নোটটা যাই, ই থেকে আমাদের এই টি জেনারেট এই নোটটা হলো ই থেকে টি এইটার জন্য, তাহলে ই ডট ভ্যাল সমান টি ডট ভ্যাল, এর মানে হলো ই ডট ভ্যাল সমান হয়ে যাবে 15। একইভাবে এদিকে যদি আসি এখন এই রুল এই যে নোটটা এটা ছিল আসলে এই 2 নাম্বারের জন্য 2 নাম্বার যে রুলটা সেইটার সাথে অ্যাসোসিয়েটেড। এইটার সিমেন্টিক রুলস বলতেছে ই ডট মানে তার লেফট চিলড্রেন ই ওয়ান এর ভ্যালু আর রাইট চিলড্রেন টি এর ভ্যালু যোগ করতে আছে এখানে টি। তাহলে এখানের ই ডট ভ্যাল সমান হবে হলো 22। আর লাস্টের উপরের যে নোট সেই নেটটা হলো এল ডট ভ্যাল সমান ই ডট ভ্যাল, তাহলে এল ডট ভ্যাল সমান 22। তাহলে যেটা মানে এখানে আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম বা যেটা হলো সেটা যেটা আমরা যে এই পুরা জিনিসটাকে বলতেছি সিনট্যাক্স ডিরেক্টেড ডেফিনিশন, মানে একটা কনটেক্সট ফ্রি গ্রামার এবং ওই গ্রামারের প্রতিটা রুলের সাথে ওই গ্রামারের প্রতিটা প্রোডাকশনের সাথে একটা রুল। সেই রুলগুলো আমাকে মূলত স্পেসিফাই করে দেয় যে এই গ্রামারটার কোনো একটা পার্টিকুলার ইনপুট স্ট্রিংয়ের জন্য যে পার্স ট্রিটা হবে ওই পার্স ট্রিটার প্রতিটা নোডে কী ক্যালকুলেশন আমাদের করতে হবে। তো এইখানে এই যে অ্যাট্রিবিউটগুলো ব্যবহার করা হয় অ্যাট্রিবিউটগুলো মূলত ওই পার্স ট্রি এর প্রতিটা নোডে স্টোর থাকবে। আর এই অ্যাট্রিবিউটগুলো ক্যালকুলেশন করার মাধ্যমে আমরা যা রেজাল্ট ক্যালকুলেট করতে চাচ্ছি সেই রেজাল্টগুলো ক্যালকুলেট করি। যেমন এইখানে আমরা এই এক্সপ্রেশনটার ভ্যালু ক্যালকুলেট করতে চাচ্ছিলাম, তো ওইটা আমরা করলাম এই ভ্যাল অ্যাট্রিবিউটটা ইভ্যালুয়েট করার মাধ্যমে। এইখানে যে পার্স ট্রিটা হলো যে পার্স ট্রির প্রতিটা নোডে আমাদের এই সিমেন্টিক রুলগুলো অ্যাপ্লাই করে যে অ্যাট্রিবিউটগুলো ভ্যালু আসতেছে সেইটা যদি আমরা এইভাবে ট্রিতে দেখাই সেটা তাহলে এই ট্রিটাকে বলা হয় অ্যানোটেটেড পার্স ট্রি। তাহলে এই পর্যন্ত কি কারো প্রশ্ন আছে কোনো?
আচ্ছা আমরা তাইলে আগে যাই। তো আচ্ছা আমরা এখন এখানে এই সিনট্যাক্স ডাইরেক্টের ডেফিনেশনের সেমান্টিক রুলসগুলোতে যে অ্যাট্রিবিউটগুলো দেখলাম, যে বিভিন্ন নন টার্মিনালের সাথে অ্যাট্রিবিউট অ্যাসোসিয়েটেড থাকে, এই অ্যাট্রিবিউটগুলো দুই ধরনের হতে পারে। তো একটা অ্যাট্রিবিউটকে বলা হয় সিনথেসাইজ অ্যাট্রিবিউট, একটা হলো ইনহেরিটেড। প্রথমে যদি আমরা সিনথেসাইজ দিয়ে আসি, সিনথেসাইজড অ্যাট্রিবিউট মানে হলো ধরেন আমাদের এই আমরা যে সেমান্টিক রুল, যে সিনট্যাক্স ডাইরেক্টেড ডেফিনেশনটা দেখলাম এক্সপ্রেশন গ্রামারের জন্য, ওইটা যদি দেখেন তাহলে দেখা যাবে মানে ওইটার সব রুলগুলোই এরকম কাইন্ড অফ, ধরেন এস থেকে এ বি এরকম টাইপের একটা প্রোডাকশন আছে কনটেক্সট ফ্রি গ্রামারে। এটার জন্য যে সেমান্টিক রুলটা সেটা যদি এরকম হয় যে এক্স সমান এস ডট এক্স সমান এ ডট ওয়াই প্লাস বি ডট জেড, এরকম কিছু, মানে আমাদের যে প্রোডাকশন রুল এস থেকে এ বি, ওইটার যে প্রোডাকশন, ওইটার যে সেমান্টিক রুলটা সেইখানে যদি আমরা এস এর কোনো একটা অ্যাট্রিবিউট ক্যালকুলেট করি, মানে আমার হেডে যে আছে, এই রুলটার হেডে আছে এস, তো হেডের কোনো একটা অ্যাট্রিবিউট যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এই অ্যাট্রিবিউটটাকে বলা হবে সিনথেসাইজ অ্যাট্রিবিউট। মানে আমাদের কনটেক্সট ফ্রি গ্রামারের কোনো একটা প্রোডাকশনের সাথে যে সেমান্টিক রুলটা অ্যাসোসিয়েট থাকবে এক বা একাধিক, সেই সেমান্টিক রুলে যদি আমরা এই প্রোডাকশনটার হেডে যে আছে সেই হেডের কোনো একটা অ্যাট্রিবিউট ক্যালকুলেট করি তাহলে সেটাকে বলা হবে সিনথেসাইজ অ্যাট্রিবিউট। কিন্তু আমরা তো এরকমও করতে পারি যে আমরা এই কোনো একটা প্রোডাকশন এর জন্য হেডের অ্যাট্রিবিউট ক্যালকুলেট না করে প্রোডাকশন বডির যে টার্মিনাল, প্রোডাকশন বডিতে যারা আছে তাদের কোনো একটা অ্যাট্রিবিউট ক্যালকুলেট করার রুল দিতে পারি। যেমন আমরা বলতে পারি হয়তো এ ডট ওয়াই সমান এস ডট এক্স প্লাস বি ডট জেড ধরেন। তাহলে এইখানের যে সিমান্টিক রুলটা, সেই সিমান্টিক রুলটায় আমরা এই প্রোডাকশন বডির কোন একটা সিম্বল, প্রোডাকশন বডিতে আছে এবি, এবির একটা সিম্বল এ, এর জন্য একটা অ্যাট্রিবিউট ক্যালকুলেট করার রুল লিখলাম, তাহলে এই অ্যাট্রিবিউটটাকে বলা হবে ইনহেরিটেড অ্যাট্রিবিউট। তো এরকম নাম হওয়ার কারণ যদি একটু আসি, যদি আমরা এইটার ধরেন এইরকম একটা রুল, এই রুলটার অ্যাসোসিয়েটেড যদি পার্স ট্রির কথা চিন্তা করি, তাহলে পার্স ট্রিতে এরকম কিছু থাকবে যে এইখানে থাকবে এস, আর এইখানে থাকবে এ, এখানে থাকবে বি। তো আমরা যখন এস ডট এক্স মানে এই প্রথম রুলটার ক্ষেত্রে যদি আসি তাহলে দেখায় এস ডট এক্স অ্যাট্রিবিউটটা হবে এই নোডের, এক্স অ্যাট্রিবিউটটা এই নোডের, আর ওয়াই যে এ ডট ওয়াই অ্যাট্রিবিউটটা হবে এই নোডের, আর জেড অ্যাট্রিবিউটটা হবে এই নোডের। তো আমরা এই নোডের অ্যাট্রিবিউট এস ডট এক্স ক্যালকুলেট করতেছি শুধুমাত্র তার চিলড্রেনের অ্যাট্রিবিউটগুলো ব্যবহার করে। এখানে আমরা চাইলে শুধু চিলড্রেন না, মানে নিজেরও কোনো অ্যাট্রিবিউট দিতে পারি। যদি এস ডট
এ ডট ওয়াই প্লাস বি ডট জেড প্লাস বি ডট জেড প্লাস এস ডট ধরেন কে, এরকম যে কোনো কিছু হইতে পারে আর কি। মানে অ্যাট্রিবিউটগুলো আমরা নিজেদের ইচ্ছা মতো যে কোনো অ্যাট্রিবিউট ডিফাইন করে নিতে পারি, এবং ওই অ্যাট্রিবিউটগুলো কীভাবে ক্যালকুলেট করতে হবে ওই অ্যাট্রিবিউট মানে নিজেদের ইচ্ছা মতো এরকম ডিফাইন করে নিতে হবে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমাদের এই এস ডট এক্স অ্যাট্রিবিউট যেটা, তারপরে তো নোট করে দিই, এস ডট এক্স অ্যাট্রিবিউটটা এই এসের যে চিলড্রেন এ আর বি, মানে পার্স ট্রিতে এসের যে চিলড্রেন নোটগুলো আছে তাদের অ্যাট্রিবিউট ব্যবহার করে ক্যালকুলেট হচ্ছে। তো এই জন্য এটাকে জাস্ট সিনথেসাইজ অ্যাট্রিবিউট বলা হয়। কিন্তু আমরা যদি এ ডট ওয়াইয়ের কথা এই রুলটার কথা চিন্তা করি, এই রুলটার এই ওয়াই অ্যাট্রিবিউটটা আছে এ নোডে, এই নোডের এই ওয়াই অ্যাট্রিবিউটটা ক্যালকুলেট হচ্ছে কিন্তু এই প্যারেন্টের একটা অ্যাট্রিবিউট ব্যবহার করে সাথে সিবলিংয়ের একটা অ্যাট্রিবিউট ব্যবহার করে। তো এইটা এই জন্য এটাকে যেহেতু সে প্যারেন্টের বা সিবলিংয়ের অ্যাট্রিবিউট ব্যবহার করতেছে, তো এইটাকে এই জন্য কাইন্ড অফ ইনহেরিটেড অ্যাট্রিবিউট বলা হয়। মানে সেই উপর থেকে অ্যাট্রিবিউটটা তার উপর থেকে সে পাচ্ছে। মানে আমরা পার্স ট্রির কথা যদি চিন্তা করি, পার্স ট্রিয়ে তার উপরের থেকে কোনো নোড, উপরের কোনো নোড থেকে বা তার সাইডের কোনো নোড থেকে সে এই অ্যাট্রিবিউটটা ক্যালকুলেট হচ্ছে বা এই অ্যাট্রিবিউটটা পাচ্ছে। তো এই জন্য এটাকে ইনহেরিটেড অ্যাট্রিবিউট বলা হয়। আর সিনথেসাইজড অ্যাট্রিবিউটগুলো সবই কোনো একটা নোড তার চিলড্রেন থেকে পায়। তো সিনট্যাক্স ডিরেক্টেড ডেফিনেশনে আমরা যেই অ্যাট্রিবিউটগুলো ডিফাইন করতে পারি এগুলো মূলত এই দুই ধরনের, সিনথেসাইজড আর ইনহেরিটেড। সিনথেসাইজড মানে হলো গিয়ে কোনো একটা বডির হেডের জন্য যদি কোনো একটা প্রোডাকশন রুলের জন্য, প্রোডাকশনের সাথে যে সেমান্টিক রুলটা অ্যাসোসিয়েটেড আছে সেই সেমান্টিক রুলে যদি আমরা ওই প্রোডাকশন এর হেডের জন্য কোনো একটা অ্যাট্রিবিউট ক্যালকুলেট করি তাহলে ওই অ্যাট্রিবিউটটা হবে সিনথেসাইজ অ্যাট্রিবিউট। আর যদি প্রোডাকশন বডির কোনো একটা অ্যাট্রিবিউট ক্যালকুলেট করি বা প্রোডাকশন বডির কোনো একটা অ্যাট্রিবিউট ক্যালকুলেট করার জন্য যদি রুল দিই তাহলে সেটাকে বলা হবে ইনহেরিটেড অ্যাট্রিবিউট। এখন ইনহেরিটেড মানে আমরা যে এই সিমেন্টিক রুলসগুলো দেখলাম, মানে সিমেন্টিক রুলসগুলো আমাদের জাস্ট বলে দেয় যে কোনো একটা পার্স ট্রির কোনো নোডে আমাদের কি ক্যালকুলেশন করতে হবে, মানে কোনো একটা পার্স ট্রির যে বিভিন্ন নোডে কোন অ্যাট্রিবিউটগুলো থাকবে ওই অ্যাট্রিবিউটগুলো কীভাবে ক্যালকুলেশন করতে হবে। যেমন আমরা যদি আবার এইখানে ফেরত যাই, এই সিমেন্টিক রুলসগুলো আমাদের বলছিল যে পার্স ট্রির প্রতিটা নোডে ভ্যাল নামের একটা অ্যাট্রিবিউট থাকবে, মানে সব নন টার্মিনাল নোডগুলোয়, আর টার্মিনাল নোডে লেক্স ভ্যাল নামের একটা অ্যাট্রিবিউট থাকবে। এবং এই রুলগুলো আমাদের বলে দিচ্ছে যে এই অ্যাট্রিবিউটগুলো কীভাবে ক্যালকুলেট করতে হবে। কিন্তু এই রুলগুলো যেটা বলে না সেটা হলো যে আমরা কোন অর্ডারে ভ্যালুগুলো ক্যালকুলেট করব। যেমন ধরেন এইখানেই যদি আসি, এই যে এক্সাম্পলটা, এই এক্সাম্পলটায় ধরেন কোনো একটা ইনপুটের জন্য আমরা এরকম একটা পার্স ট্রি বিল্ড করছি, মানে আমাদের ইনপুট পার্স করা হয়েছে, এখানে আরও কিছু গ্রামাটিক্যাল রুল ছিল, আমাদের ইনপুট পার্স করা হয়েছে দিয়ে আমরা একটা পার্স ট্রি পাইছি। এখন আমরা এই অ্যাট্রিবিউটগুলো ইভ্যালুয়েট করতে চাই যে অ্যাট্রিবিউটগুলোর ভ্যালু কী হবে। তো এই ক্ষেত্রে আমরা আমাদের এই সিনট্যাক্স ডিরেক্টিভ ডেফিনেশন যেটা আমাদের বলে দেয় না সেটা হলো আমরা কোন অর্ডারে ভ্যালুগুলো বা আমরা এই পার্স ট্রি এর নোটগুলো কোন অর্ডারে ট্রাভার্স করে অ্যাট্রিবিউটগুলো ইভ্যালুয়েট করতে পারবো। যেমন ধরেন আমাদের এইখানে এতে আমাদের এই এসে যে অ্যাট্রিবিউট আছে সেটা হলো শুধু এক্স, আর ওয়াই এর ক্ষেত্রে অ্যাট্রিবিউট আছে ওয়াই, আর বি এর ক্ষেত্রে অ্যাট্রিবিউট আছে জেড। এখন আমরা ধরেন যদি আমরা জাস্ট এই অংশটুকুর কথা যদি চিন্তা করি, বাকি সিনট্যাক্স ট্রি এর বাকি অংশটুকুর না, জাস্ট এই অংশটুকুর কথা চিন্তা করি, আমরা যদি এস এর ভ্যালু মানে এস নোডটায় আগে যাই দিয়ে তার অ্যাট্রিবিউট যদি ইভ্যালুয়েট করতে চাই এস ডট এক্স, তাহলে আমরা দেখবো যে আমাদের আসলে এর উপর ডিপেন্ডেন্সি আছে। আমাদের আগে এ এর যে ওয়াই ভ্যালু সেইটা ক্যালকুলেট করা লাগবে, আর বি এর যে জেড ভ্যালু সেটা ক্যালকুলেট করা লাগবে। ওগুলো ক্যালকুলেট না করা হলে আমরা এস এর এক্স ভ্যালুটা ক্যালকুলেট করতে পারবো না। কিন্তু আমরা সেক্ষেত্রে যদি আমরা এরপরে আচ্ছা আমরা তাহলে এর ভ্যালু আগে ক্যালকুলেট করি,
তো আমরা এখন যদি এ নোডে যাই ওয়াইয়ের ভ্যালু ক্যালকুলেট করতে যাই, তখন আমরা দেখবো যে আমাদের তখন আবার এক্সের উপর মানে এক্সের উপর একটা ডিপেন্ডেন্সি আছে। তাহলে এখানে তাহলে এখানে একটা সার্কুলার ডিপেন্ডেন্সি এসে পড়তেছে যে এর যে এক্স অ্যাট্রিবিউটটা সেটা ওয়াইয়ের উপর রিলাই করে, এর ওয়াইয়ের উপর। আবার এর যে ওয়াইয়ের অ্যাট্রিবিউটটা সেইটা এর এক্স অ্যাট্রিবিউটের উপর রিলাই করে, ডিপেন্ড করে। তাহলে এখানে যেটা আসতেছে একটা সার্কুলার ডিপেন্ডেন্সি এসে পড়তেছে। তাহলে যদি ইনহেরিটেড অ্যাট্রিবিউট থাকে মানে কোনো একটা গ্রামারের, সেই ক্ষেত্রে আমরা এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে আদৌ এইখানের যে আমরা প্রোডাকশন রুলসগুলো লিখছি সেটা ক্যালকুলেট করা যাবে নাকি সবসময়। এমন হতে পারে কোনো একটা পার্টিকুলার পার্সের জন্য এরকম সার্কুলার ডিপেন্ডেন্সি এসে পড়তে পারে। তো তো যদি সার্কুলার ডিপেন্ডেন্সি থাকে বা ইন জেনারেল এটা আসলে কম্পিউটেশনালি ডিফিকাল্ট বা এটা ডিটারমাইন করা যে কোনো একটা পার্টিকুলার সিনট্যাক্স ডিরেক্টেড ডেফিনেশনের জন্য যে কোনো পসিবল ইনপুট স্ট্রিংয়ের জন্য এরকম সার্কুলার ডিপেন্ডেন্সি কি আসতে পারে নাকি না, এটা ডিটারমাইন করা আসলে কম্পিউটেশনালি ডিফিকাল্ট। মানে এটা পিএনপির মাঝে পড়ে। যদি আপনার অ্যালগরিদম কোর্স করে থাকেন যে পিআরএনপি, তো এটা এনপি ক্লাসের ভিতরে পড়ে। এটা সম্ভবত মানে এনপি ক্লাসের ভিতরে পড়ে, শুধু এটা না, সম্ভবত এটা এনপি হার্ড বা এনপি কমপ্লিট একটা প্রবলেম। তো যাই হোক, তো যেটা বলতে মানে যেটা এখানে মেইনলি বলতে যাচ্ছিলাম যে যদি আমাদের ইনহেরিটেড সিনথেসাইজ অ্যাট্রিবিউট আর ইনহেরিটেড অ্যাট্রিবিউট দুই ধরনের অ্যাট্রিবিউটই কোনো একটা সিনট্যাক্স ডাইরেক্টেড ডেফিনেশন থাকে, সেক্ষেত্রে আমাদের সার্কুলার ডিপেন্ডেন্সি এসে পড়তে পারে। এবং আমরা মানে কোনো একটা পার্টিকুলার ইনপুটের জন্য পার্স ট্রি ইভ্যালুয়েট করতে যাই আমরা দেখতে পারি যে সার্কুলার ডিপেন্ডেন্সি আছে অ্যাট্রিবিউটগুলোর মাঝে। সেক্ষেত্রে আমরা আসলে ওই পার্টিকুলার পার্স ট্রির জন্য এই ইভ্যালুয়েশন আগাইতে পারবো না। এক্ষেত্রে যদি তবে একটা সুবিধার বিষয় হলো যদি আমাদের জাস্ট সিনথেসাইজড অ্যাট্রিবিউট থাকে, সিনথেসাইজ অ্যাট্রিবিউট থাকা মানে আমাদের পার্স ট্রির প্রতিটা নোড যদি এরকম একটা পার্স ট্রি থাকে, ধরেন আমাদের পার্স ট্রির প্রতিটা নোড শুধুমাত্র প্রতিটা নোডের যে অ্যাট্রিবিউটগুলো আছে শুধুমাত্র তার চাইল্ডের উপর রিলাই করে, যদি এরকম হয় সিনথেসাইজ অ্যাট্রিবিউট মানে তো তাই আসলে। তো সেক্ষেত্রে আমাদের সবসময় আমরা যে কোনো পার্স ট্রির জন্য আসলে একটা ইভ্যালুয়েশন অর্ডার বের করতে পারবো। আমরা যদি বটম আপ মানে আমরা যদি এই পোস্ট অর্ডার ট্রাভার্সাল করি, মানে আমরা নিচ থেকে শুরু করব, লিফ থেকে শুরু করব, লিফের অ্যাট্রিবিউটগুলো ইভ্যালুয়েট করে এরপরে প্যারেন্টে যাব, এরকম করে যদি আগাই তাহলে অবশ্যই এই সব অ্যাট্রিবিউট ইভ্যালুয়েট করা যাবে। তো মানে যদি আমাদের কোনো একটা সিনট্যাক্স ডেফিনেশনে শুধুমাত্র সিনথেসাইজ অ্যাট্রিবিউট থাকে তাহলে সেক্ষেত্রে এটা গ্যারান্টেড যে আমরা এই আমাদের এই সিনট্যাক্স ডাইরেক্টেড ডেফিনেশনগুলো যে অ্যাট্রিবিউটগুলো আছে সেই অ্যাট্রিবিউটগুলো সব ইভ্যালুয়েট করতে পারবো। আচ্ছা, এই পর্যন্ত কারো প্রশ্ন? আলাপ আলোচনা আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি সব?
আচ্ছা, এখন আমরা ইনহেরিটেড অ্যাট্রিবিউট নিয়ে আরেকটু দেখব যে এটার একটা গ্রামার যেটা যেটা আমরা মানে ইনহেরিটেড অ্যাট্রিবিউটও আমাদের লাগে, শুধুমাত্র সিনথেসাইজ অ্যাট্রিবিউট দিয়ে আনা যায় না। এই গ্রামারটা যদি আমরা দেখি, এই গ্রামারটা মূলত এই টপ ডাউন পার্সিংয়ের জন্য সুইটেবল একটা গ্রামার, যেহেতু আপনাদের এই টপ ডাউন পার্সিং ছিল না, তো এই জন্য এই গ্রামারটা দেখা হয় নাই। এই গ্রামারটা মূলত এই মানে মাল্টিপ্লিকেশন, সিরিজ অফ মাল্টিপ্লিকেশন জেনারেট করার জন্য, ধরেন 3 × 5 × 7 এই টাইপের স্ট্রিং জেনারেট করার জন্য এই গ্রামারটা এই টাইপের স্ট্রিং জেনারেট করতে পারে। তো এই গ্রামারের মানে নর্মাল মানে এই গ্রামারটা একটু স্পেশালাইজ, যেটা মূলত এই লেফট রিকারশন রিমুভ করে। লেফট রিকারশন কি, এগুলো তো আসলে আপনাদের এই মানে এটা টপ ডাউন পার্সিংয়ের অংশ, যেগুলো আপনাদের ছিল না। তো এইখানে জাস্ট আমাদের যেটা বুঝতে হবে যে মানে এই জিনিসটা আমাদের এই পরবর্তী টপিকটাতেও এই গ্রামারটা একটু লাগবে কিছু বিষয় বোঝার জন্য। এই জন্য এই গ্রামারটা জাস্ট এমনি জাস্ট বোঝায় কীভাবে সিম্যান্টিক রুলসগুলো জেনারেট করা হলো, কীভাবে সিম্যান্টিক্স রুলসগুলো আসলে, এটা বোঝা লাগবে না। জাস্ট এরকম একটা সিনট্যাক্স ডিরেক্টেড ডেফিনেশন দিলে সেটা কীভাবে ইভ্যালুয়েট করা যাবে ওইটা আমাদের বুঝতে হবে আর কি। তো এইটাও আসলে এই আগের মতোই, মানে আমাদের এই 3 × 5 × 7 এই টাইপের একটা গ্রামার, এই গ্রামার এই টাইপের ইনপুট স্ট্রিং জেনারেট করার গ্রামার হলো এটা। আর এই টাইপের একটা স্ট্রিং বা এই টাইপের একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন ইভ্যালুয়েট করার জন্য, মানে এটার ভ্যালু বের করার জন্য আমাদের কোন অ্যাট্রিবিউটগুলো লাগবে বা আমাদের অ্যাট্রিবিউটগুলো কীভাবে ক্যালকুলেট করতে হবে, সেইটার নিয়ম হলো এটা। আমরা যদি এটার একটা এই ধরেন 3 × 5 × 7 এটার যদি পার্স ট্রি দেখি, তাহলে এটা কীভাবে হইতে পারে যে টি থেকে এফ টি প্রাইম হবে, এফ টি প্রাইম থেকে এফ ইন্টু টি প্রাইমের রুলটা যদি অ্যাপ্লাই করি, তাহলে টি ইন্টু এফ টি প্রাইম, এফ ইন্টু আবার ইন্টু এফ টি প্রাইম, যে টি প্রাইম না এফ ইন্টু এফ ইন্টু ডিজিট। আচ্ছা, তাহলে এটা সিনট্যাক্স ট্রি যেরকম দেখাবে সেটা হলো একটু সরাই দিই। আচ্ছা, এই গ্রামারের মানে গ্রামারটা নতুন আপনাদের জন্য, তো মানে
গ্রামারটা অ্যাকচুয়ালি কীভাবে কী কাজ করতেছে ওইটা আসলে তেমন কিছু বোঝা লাগবে না। আমি এখানে জাস্ট বোঝানোর চেষ্টা, যেটা দেখানোর চেষ্টা করতেছি সেটা হলো যে ধরেন আমাদের এরকম একটা সিনট্যাক্স ডিরেক্টেড ডেফিনেশন দেওয়া আছে, তো এবং একটা পার্টিকুলার ইনপুট স্ট্রিং দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে এইটার ইভ্যালুয়েট করতে পারি আর কি। তো যেহেতু গ্রামারের রুলগুলো দেওয়া আছে ওইখান থেকে একটু চিন্তা করলে আমরা এটার পার্স ট্রিটা জেনারেট করে ফেলতে পারবো। তো এইভাবে পার্স ট্রি জেনারেট করলাম। এখন আমাদের এই সেমান্টিক রুলসগুলোও দেওয়া আছে, যা সেমান্টিক রুলসগুলো দেখে আমাদের এই বিভিন্ন নোডে ওই রুলগুলোর অ্যাট্রিবিউট ক্যালকুলেট করতে হবে, জাস্ট রুলগুলো অ্যাপ্লাই করতে হবে। তো এখন এইখানে যদি আমরা তাহলে এক এক করে যাই, ধরেন এই এফ থেকে যদি শুরু করি, এইখানের যে নোটটা সেটাই 4 নাম্বার রুলের জন্য ছিল, এফ থেকে ডিজিট হয়েছে। এখানে ডিজিট ডট লেক্স ভ্যাল, এগুলো তো আগের মতোই। এখানে লেক্স ভ্যাল ছিল কত, 357, তো এটা 3, এটা 5 আর এটা 7। তো আমাদের এই নোটটায় ছিলাম আমরা। এই নোটটার ক্ষেত্রে আচ্ছা আমরা এদিক থেকে শুরু, আচ্ছা সমস্যা নেই, যে এই দিক থেকে শুরু করে এখান থেকে এফ থেকে ডিজিট, এই রুলটা ছিল এই নোটটার জন্য, এই নোডের জন্য 4 নাম্বার রুলটা, মানে এফ থেকে ডিজিট হয়েছে এই অংশটুকুতে। তো তাহলে এফ এর যে অ্যাট্রিবিউট এফ ডট ভ্যালু হয়ে যাবে 7। একইভাবে এইখানেও এফ ডট ভ্যালু হবে 5 আর এইখানে হবে 3। এখন এইখানে যদি আমরা এর পরবর্তী কোনো একটা নোডে যাই, যেমন ধরেন এইটায় টি প্রাইম থেকে ইনটি স্ট্রিং আছে, টি প্রাইম থেকে ইনটি স্ট্রিং। এখানে দেখেন টি প্রাইম এর দুইটা অ্যাট্রিবিউট, একটা হলো ইনহেরিটেড আর একটা হলো, যদি পুরো গ্রামারটা দেখেন, একটা ইনহেরিটেড আর একটা হলো সিনথেসাইজড। তো আমরা যদি এই নোটটায় যাই, এই নোটটা থেকে যেহেতু টি প্রাইম থেকে অ্যাপসাইলন হয়েছে, তাহলে এই নোটটার প্রোডাকশন হলো এটা। তো এইখানে বলা যে টি প্রাইম ডট সিন সমান হলো টি প্রাইম ডট ইনহেরিটেড। এখন আমরা যদি এই টি প্রাইম ডট সিন মানে সিনথেসাইজ অ্যাট্রিবিউটটা ক্যালকুলেট করতে চাই, তাহলে আমাদের ইনহেরিটেড অ্যাট্রিবিউটটা ক্যালকুলেট করে আসতে হবে। তো আমরা আসলে তো এই নোডের ইনহেরিটেড অ্যাট্রিবিউটটা এখনও ক্যালকুলেট করিনি, তো তাহলে আমরা এইখানে আসলে ক্যালকুলেশনটা করতে পারতেছি না এখন। তাহলে এই নোটটা আমাদের আপাতত ইমটি রাখতে হইতেছে। এই নোটটা আমরা এখনও ক্যালকুলেট করতে পারতেছি না, কারণ আমাদের এইখানের যে এই নোটটার জন্য যে রুলটা, মানে টি প্রাইম ডট সিনথেসাইজ অ্যাট্রিবিউট, ওটার জন্য আমরা ইনহেরিটেড অ্যাট্রিবিউট লাগবে এই নোডের। ওই ইনহেরিটেড অ্যাট্রিবিউটটা তো এখনও ক্যালকুলেট আমরা করিনি। তো তাহলে আমরা যদি এই নোটটায় মুভ করি, এই নোটটার ক্ষেত্রে ডিফারেন্ট, এই নোটটা আমাদের জেনারেট করছে এই রুলটা, তাহলে এই 2 নাম্বার প্রোডাকশনটা মিলে। তো এইটার ক্ষেত্রে যদি আমরা দেখি যে টি ওয়ান ডট ইনহেরিটেড সমান হলো টি প্রাইম ডট ইনহেরিটেড ইন্টু এফ ডট ভ্যালু। তো এইখানে টি ওয়ান মানে এই নোটটার জন্য এখানে যে এইটার সাথে দুইটা রুল আছে, এখানে দেখেন টি প্রাইম মানে হেডের জন্য যে রুলটা সেটা হলো এটা টি প্রাইম ডট সিনথেসিস টি ওয়ান ড্যাশ ডট সিনথেসিস, আর টি ওয়ান ড্যাশ ডট ইনহেরিটেড এটা আসলে এই প্রোডাকশন বডির একটা রুলের জন্য। মানে এইখানে যেহেতু আমরা আটকে যেতেছি, তাহলে কারণ এইখানের যে এই অ্যাট্রিবিউটটা যদি সিনথেসাইজ অ্যাট্রিবিউটটা ক্যালকুলেট করতে চাই, তাহলে আমার চাইল্ডের সিনথেসাইজ অ্যাট্রিবিউটটা লাগতেছে, যে টি প্রাইম ডট সিনথেসিস, টি প্রাইম মানে হলো এইটার সিন সমান হলো গিয়ে টি ওয়ান প্রাইম এইটার যে অ্যাট্রিবিউট ওটা লাগবে। তো আমরা যদি এখানের এই টি ওয়ান প্রাইমের যে নোটটা সেটা হলো এইটা, এখানে যাই, তো এইখানের তো কিছু ক্যালকুলেট করা হয়নি, তো আমরা এইটারও তাহলে তো কিছু ক্যালকুলেট করতে পারতেছি না। যেমন এইখানে আমরা যেটা মানে মূলত দেখাইতে চাইতেছি, আমরা যে আমাদের যখন ইনহেরিটেড অ্যাট্রিবিউট থাকবে, তখন আমরা ইচ্ছা মতো যে কোনো নোডে যায় যে ওই অ্যাট্রিবিউটগুলোর ভ্যালু ক্যালকুলেট করে ফেলতে পারবো এরকম না। আমাদের এখানে একটা অর্ডার মেনটেন করতে হবে, আমাদের একটা অর্ডার জানতে হবে যে আমরা
কোন নোডের কোন অ্যাট্রিবিউটের ভ্যালু আগে ক্যালকুলেট করতে পারবো, যাতে আমরা এই মানে কোন অর্ডারে ক্যালকুলেট করলে নোডগুলোর যে অ্যাট্রিবিউটগুলো আছে ওই অ্যাট্রিবিউটগুলো কোন অর্ডারে ইভ্যালুয়েট করলে আমরা সবগুলো অ্যাট্রিবিউট ইভ্যালুয়েট করতে পারবো সিরিয়ালি। তো এটার জন্য আমাদের যেটা লাগবে সেটা হলো ডিপেন্ডেন্সি গ্রাফ। ডিপেন্ডেন্সি গ্রাফ হলে এমন একটা গ্রাফ যেটাই আমাদের যে পার্স ট্রি আছে ওই পার্স ট্রি এর প্রতিটা অ্যাট্রিবিউটে কে কার উপর ডিপেন্ড করে ওইটা গ্রাফের মাধ্যমে দেখানো। ওই যদি আমরা এই ডিপেন্ডেন্সি গ্রাফটা বিল্ড করতে পারি তাহলে এই ডিপেন্ডেন্সি গ্রাফ থেকে আমরা এটা ডিটারমাইন করতে পারবো যে আমাদের কোন নোডগুলো বা কোন অ্যাট্রিবিউটগুলো আগে ইভ্যালুয়েট করতে হবে। তো আমরা যদি এইটার এই যে আমরা যে এই ইনপুটটা নিছি এইটারই যদি আমরা একটা ডিপেন্ডেন্সি গ্রাফ ক্রিয়েট করার চেষ্টা করি তাহলে এটা এরকম হবে। প্রথমে আমাদের এই সিনট্যাক্স ট্রি বিল্ড করতে হবে। সিনট্যাক্স ট্রি বিল্ড করার পরে আমরা এই প্রতিটা নোডে যে অ্যাট্রিবিউটগুলো আছে সেই অ্যাট্রিবিউটগুলো নোডের পাশে লিখব। আচ্ছা, এটা আসলে আর একটু ডিপেন্ডেন্সি গ্রাফ ক্রিয়েট করার সময় আমরা এই সিনট্যাক্স ট্রিটা আমাদের এখন মানে পার্স ট্রিটা আমাদের মেইন গোল না, তো এইগুলো আমরা একটু ডট দিয়ে প্রকাশ করব যাতে এই ডিপেন্ডেন্সি গ্রাফটা যখন আঁকবো ওইটার একটু ক্লিয়ারলি ভিজিবল হয়। টি থেকে এফ, তো এটা হলো ডিজিট, আচ্ছা এটা আমি পার্স ট্রিটা আবার রিড্র করলাম একটু মানে বেশি একটু বড় করে, আর এই পার্স ট্রির যে লাইনগুলো ছিল ওগুলোকে ডট দিয়ে ডট ডট করে দিলাম আর কি। তো এখন এর পরের কাজ ডিপেন্ডেন্সি গ্রাফ ক্রিয়েট করার জন্য এর পরের কাজ হলো আমাদের এই যে প্রতিটা নোডে আমাদের পার্স ট্রির প্রতিটা নোডে আসলে কী কী অ্যাট্রিবিউট আছে ওগুলো দেখা। তো আমরা যদি এই সিমেন্টিক রুলসগুলো দেখি তাহলে দেখবো আমরা যে টি প্রাইমের সাথে টি প্রাইমের জন্য মানে টি প্রাইম যে নন টার্মিনালটা আছে ওইটার আসলে দুইটা অ্যাট্রিবিউট, একটা হলো ইনহেরিটেড, তারপরে টি প্রাইম আর কই আছে এই যে টি ওয়ান ইনহেরিটেড সিনথেস, টি প্রাইমের ইনহেরিটেড অ্যাট্রিবিউট আছে, টি প্রাইম ইনহেরিটেড সিনথেটিক এই মানে সিন এই দুইটা অ্যাট্রিবিউট আছে টি প্রাইমের। আর শুধু টি এর আছে ভ্যাল অ্যাট্রিবিউট, আর এফ এর ভ্যাল অ্যাট্রিবিউট আছে ডিজিটাল লেক্স ভ্যাল। তো এই চারটা অ্যাট্রিবিউট পাওয়া গেল। তো টি এর যে ভ্যাল অ্যাট্রিবিউট আছে ওইটা আমরা এই পাশে লিখে দেব ডিজিটের লেক্স ভ্যাল, তো এটা আমরা এই পাশে লিখব। তো ডিজিট যে নোটটা ওইটার পাশে এটার যে অ্যাট্রিবিউট লেক্স ভ্যাল লিখলাম, এফ এর যে অ্যাট্রিবিউট শুধু ভ্যাল সেটা লিখলাম, টি এর শুধুমাত্র ভ্যাল সেটাও লিখলাম,
টি প্রাইমের ছিল দুইটা, ইনহেরিটেড আর সিনথেসাইজ। তো এখানে ইনহেরিটেড সিন লিখলাম আর সিন লিখলাম। মাল্টিপ্লিকেশনের কিছু ছিল না, এফ এর ছিল ভ্যাল, তো ওইটা লিখলাম। ডিজিটের এই ডিজিটাল লেক্স ভ্যাল, তাহলে এটি প্রাইমেরও একইভাবে এই ইনহেরিট, আচ্ছা আমরা এইটার একটা কমায় দিই যাতে এটা বড় এক্সাম্পল হয়ে গেছে। আমরা এই কি ছিল যে 3 × 5 × 7, এটার বদলে শুধু 3 × 5 এইটুকু অংশ দেখি, একটু তাড়াতাড়ি হবে আর কি। তাহলে এই ওইটার জন্য এই অংশটুকু বাদ যাবে। তাহলে 3 প্রাইমের জন্য আবার ইনহেরিটেড আর এপসাইলনের তো কোনো কিছু ছিল না। তো এখন আমরা যেটা করলাম যে পার্সটির প্রতিটা নোডের পাশে ওটার যে অ্যাট্রিবিউটগুলো আছে ওই অ্যাট্রিবিউটগুলো লিখলাম। এই প্রতিটা অ্যাট্রিবিউটকে এখন আমরা এক একটা করে নোট বানাই দেবো নাম্বার দিয়ে। মানে এই লেক্স ভ্যাল যেটা, লেক্স ভ্যালকে ধরেন 1 দিলাম, মানে এটা 1 নাম্বার নোট, এইটা 2 নাম্বার নোট, এটা 3 নাম্বার, তারপর এটা 4, এটা 5, 6, 7, 8। তো এরকম আমরা এটা 8, এটা 9। তাহলে আমরা এই পার্সটের প্রতিটা নোটের যে অ্যাট্রিবিউটগুলো আছে প্রতিটা অ্যাট্রিবিউটকে একটা সেপারেট নোট হিসেবে ট্রিট করলাম। এখন আমরা এদের মাঝে এজ অ্যাড করব। এজটা কীভাবে অ্যাড করব, যে ধরেন যদি এরকম থাকে, যেমন এখানে যে রুলটা আছে, ধরেন এই রুলটা যে t1 prime dot inherited সমান হলো t prime dot inherited into f dot val। তো এইখানে আমাদের এই t1 প্রাইমের ইনহেরিটেড অ্যাট্রিবিউটটা কই থেকে ক্যালকুলেট হইতেছে, t প্রাইমের ইনহেরিটেড আর f এর ভ্যাল থেকে। তাহলে আমরা এই এররগুলোর ডিরেকশন এভাবে দিব। যদি কোনো একটা অ্যাট্রিবিউট যে অ্যাট্রিবিউটগুলোর উপর ডিপেন্ড করে ওই অ্যাট্রিবিউটগুলো থেকে অ্যারো আসবে আর কি। ধরেন অ্যাট্রিবিউট এ সমান বি প্লাস সি, এরকম একটা রুল আছে। তাহলে অ্যাট্রিবিউট এ বি আর সি এর উপর ডিপেন্ড করে, তাহলে বি নোড থেকে সি নোড থেকে এ এর দিকে একটা অ্যারো যাবে। তো এখন যদি এই মানে ওই হিসাবটা যদি এইখানের অ্যাপ্লাই করি, তাহলে একে একে যদি আমরা যাই যদি তাহলে দেখবো যে এই লেক্স ভ্যাল মানে যারা টার্মিনাল আছে টার্মিনালগুলোর মানে লেক্স ভ্যাল তো সরাসরি লেক্সিক্যাল অ্যানালাইজার থেকে আসবে, তো এইটা কারোর উপর ডিপেন্ড করে না, তো এর দিকে কোনো আরও আসবে না। এরপরে যদি আমরা এই নোটটায় যাই, এইখানে এই ভ্যাল যে অ্যাট্রিবিউটটা সেটা ক্যালকুলেট, সেইটার রুলটা যদি দেখি যে এফ ডট ভ্যাল এটা রিলাই করে লেক্স ভ্যালের উপর, তো তাহলে আমাদের এরকম একটা অ্যারো আসবে, এক নোট থেকে 2 নোটের দিকে একটা অ্যারো। এরপরে যদি এই থার্ডে টি এর যে ভ্যাল ওইটায় যাই, তাহলে এই নোটটা এইটা আসলে কোন রুলের উপর ডিপেন্ড করে, এইটা আসলে কোন রুল, সেটা হলো এই যে এই রুলটা 1 নাম্বার। তো এইখানে দেখেন এই টি এর যে ইনহেরিটেড আচ্ছা টি এর যে রুল টি ডট ভ্যাল, এটা টি প্রাইম ডট সিন, মানে টি এর ভ্যাল অ্যাট্রিবিউটটা টি প্রাইমের সিন অ্যাট্রিবিউটের উপর ডিপেন্ড করে, তো তাহলে এই সিন থেকে ভ্যালের দিকে একটা অ্যারো আসবে। আবার এখানে আর একটা, তাহলে এইখানের এই টি নোডের যে অ্যাট্রিবিউটটা সেটা গেল। এখন এইখানে দেখেন যে আরেকটাও আছে, যে মানে এই রুলটার সাথে আরেকটা
এই প্রোডাকশনটার সাথে আরেকটা সিমেন্টিক রুল আছে যে টি প্রাইমের যে ইনহেরিটেড অ্যাট্রিবিউট ওটা এফ ডট ভ্যালুর উপর ডিপেন্ড করে। তো এই টি প্রাইমটা আসলে এই টি প্রাইম এর ইনহেরিটেড অ্যাট্রিবিউট এফ ডট ভ্যালুর উপর ডিপেন্ড করে, তাহলে এই এরকম একটা এরর আসে। আচ্ছা, এখানে মনে হয় অর্ডারটা মানে একটু আচ্ছা, এখানে এফটা ভুল, এফ কনসিডার করা হয়েছে টি থেকে এফ টি বার। তো তাহলে এই নোটটায় যদি এই রুলটা ধরি তাহলে এফ আসলে এইটা আর টি প্রাইম এইটা। তো তাহলে এখানে বলা হয়েছে যে এই টি প্রাইমের যে ইনহেরিটেড অ্যাট্রিবিউট সেটা এই এফ এর ভ্যাল অ্যাট্রিবিউটের উপর ডিপেন্ড করে। তো তাহলে এই ভ্যাল থেকে এই ইনহেরিটেডে একটা অ্যারো যাবে। আচ্ছা, তাহলে আমরা পরে মানে এই নোটটার সাথে মানে এই নোটটার সাথে যে রুলগুলো ছিল, যে রুল ছিল ওই রুলের জন্য যে অ্যারোগুলো ওই অ্যারো দেওয়া হলো। এখন যদি এই টি প্রাইমে যাই, টি প্রাইমের ক্ষেত্রে এইখানে যে রুলটা ছিল সেটা হলো টি প্রাইম সমান প্রোডাকশন হলে এইটা। এখানে বলা হয়েছে যে তাহলে এই নোটটার জন্য এফ হলো এটা আর টি ওয়ান প্রাইম হলো এটা। এখানে বলা হয়েছে যে টি ওয়ান প্রাইমের ইনহেরিটেড অ্যাট্রিবিউট টি প্রাইমের ইনহেরিটেড অ্যাট্রিবিউট আর এফ ডট ভ্যালুর উপর নির্ভর করে। তাহলে টি এন প্রাইম হলো যেহেতু এটার ইনহেরিটেড অ্যাট্রিবিউট ডিপেন্ড করে টি প্রাইমের ইনহেরিটেড অ্যাট্রিবিউটের উপর, তাহলে এইটা আর এফ এর ভ্যাল অ্যাট্রিবিউটের উপর। আর সেকেন্ড রুলটায় বলা হয়েছে যে টি প্রাইম সিনথেটিক অ্যাট্রিবিউট টি ওয়ান প্রাইম সিনের উপর নির্ভর করে, তাহলে এরকম। তাহলে এইভাবে যদি আমরা সব গুলো অ্যাসাইন করি, এখানে একটা অ্যারো বাকি, তো তাহলে এখানে আমরা একটা গ্রাফ পাবো। এই গ্রাফটা মূলত একটা ডাইরেক্টেড গ্রাফ পাইতেছে। এখানে নোটগুলো হলো আমাদের এই প্রতিটা অ্যাট্রিবিউট, আর অ্যারোগুলো আমাদের নির্দেশ করে যে কোন অ্যাট্রিবিউট কার উপর ডিপেন্ড করে ওই অ্যাট্রিবিউটের ভ্যালু ক্যালকুলেশন করার জন্য। এখন এইখানে যে আমরা গ্রাফটা পাবো, এই গ্রাফটা থেকে আমরা ডিটারমাইন করতে পারবো যে আমাদের কোন অ্যাট্রিবিউটগুলো আগে ইভ্যালুয়েট করতে হবে। এই ডাইরেক্টেড গ্রাফটায় যদি কোনো সাইকেল থাকে তাহলে বুঝতে হবে যে ওইটা আসলে মানে এই অ্যাট্রিবিউটগুলো ইভ্যালুয়েট করা সম্ভব না, মানে সার্কুলার ডিপেন্ডেন্সি আছে। আর যদি এই ডাইরেক্টেড গ্রাফটা একটা ড্যাগ হয়, মানে ডাইরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ হয়, তাহলে আমাদের এই পার্টিকুলার পাথ ট্রির জন্য সব অ্যাট্রিবিউট ইভ্যালুয়েট করা পসিবল। এখন এই ডাইরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ তো পাইলাম। তো এখন এই ক্ষেত্রে আমাদের ইভ্যালুয়েশন অর্ডারটা কীভাবে বের করতে হবে, এটা যদি মানে আপনাদের এই অ্যালগোরিদম কোর্স হয়তো মানে এটা জানার কথা যে আমরা এই ডাইরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফের টপোলজিক্যাল সর্টিং করব। আমাদের এই গ্রাফটার টপোলজিক্যাল সর্ট করে যে অর্ডার পাবো একটা, ওই অর্ডারে আমাদের অ্যাট্রিবিউটগুলো ইভ্যালুয়েট করতে হবে। যেমন এইখানে আমরা যে গ্রাফটা পাইলাম, মানে 1 2 3 4 5 6 এইভাবে যে 9টা নোড আছে আর এদের মাঝে যে এজ আছে, এটা নিয়ে যে গ্রাফটা পাওয়া গেল, ওইটার যদি একটা টপোলজিক্যাল সর্টিং করি তো এটার একটা পসিবল তো এখানে আমরা যে গ্রাফটা পেলাম ওটা যদি একটা পসিবল টপোলজিক্যাল অর্ডারিং নিই, যেমন এখানে একটা পসিবল টপোলজিক্যাল অর্ডারিং হতে পারে ধরেন
1 2 4 9 6 8 আচ্ছা এখানে মনে হয় এইখানে একটা মিসিং ছিল, এইখান থেকে এখানে একটাই থাকবে 1 2 4 এরপরে 9 6 এরপরে 8 8 এর পরে 7 7 এর পরে 5 এরপরে 3। তো এরকম একটা মানে আমাদের যে একটা যে ডাইরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফটা পেলাম ওইটার একটা টপোলজিক্যাল সর্টিং এরকম হতে পারে যে 1 2 4 9 6 8 7 5 3। তো আমরা এই অর্ডারে আসলে অ্যাট্রিবিউটগুলো ইভ্যালুয়েট যদি করি তাহলে আমরা সব অ্যাট্রিবিউট কোনো ঝামেলা ছাড়াই ইভ্যালুয়েট করতে পারবো। মানে আমরা প্রথমে এই লেক্স ভ্যাল অ্যাট্রিবিউটটা ইভ্যালুয়েট করবো, এরপরে এইটা, এরপরে এইটা, এরপরে এটা, এরপরে এইটা, এরপরে এইটা, এটা, এরপরে এটা, এরপরে এটা। তো এইভাবে যদি আমরা এই অর্ডারে যদি অ্যাট্রিবিউটগুলোর যে রুলগুলো আছে অ্যাট্রিবিউটগুলো যদি ইভ্যালুয়েট করি তাহলে আমরা প্রতিটা অ্যাট্রিবিউটের ভ্যালু ক্যালকুলেট করে ফেলতে পারবো। আমরা এরকম সিচুয়েশনে পড়বো না যে কোনো একটা অ্যাট্রিবিউটের ভ্যালু ক্যালকুলেট করতে যাচ্ছি দিয়ে দেখলাম যে ও যাদের উপর ডিপেন্ড করে ওদের ভ্যালু এখনও ক্যালকুলেট করা হয়নি, এরকম সিচুয়েশন হবে না আর কি। তো আমরা তাহলে মানে এই ডিপেন্ডেন্সি গ্রাফ ক্রিয়েট করার মাধ্যমে আমরা এই একটা সিনট্যাক্স ডাইরেক্টেড ডেফিনেশনের অ্যাট্রিবিউটগুলো কোন অর্ডারে ইভ্যালুয়েট করতে হবে সেটা ডিটারমাইন করতে পারবো। তো আমাদের আজকের ক্লাস এতটুকুই। আপনাদের নেক্সট ক্লাসের আসার আগে এই অংশটুকু অন্তত বুঝে আসতে হবে। মানে আজকে যদি ক্লাস ফলো করতে চান তাহলে আজকে যে পর্যন্ত পড়ানো হলো এই অংশটুকু বুঝে আসতে হবে। আর আরেকটা বিষয় হলো যে এই সিনট্যাক্স ডাইরেক্টেড ট্রান্সলেশন এইটা আপনাদের পরবর্তী টপিকের মানে পরবর্তী 6-7টা ক্লাসের বেশি সম্ভবত এই টপিকেই থাকবে। মানে তো এই সিনট্যাক্স ডাইরেক্টেড ট্রান্সলেশন, সিনট্যাক্স ডাইরেক্টেড ডেফিনেশন এগুলো আসলে ভালো করে বুঝতে হবে। মানে যদি ধরেন যে অন্তত ওয়ার্কিং নলেজ থাকতে হবে, যদি এমন হয় যে কী এইটাই জানেন না পরবর্তী ক্লাসগুলোতে তাহলে কিছুই বুঝবেন না। পরবর্তী বেশ কিছু টপিকে এগুলি আছে। মানে আমাদের এই কোড জেনারেশন, সিমেন্টিক অ্যানালাইসিস সবই এই সিনট্যাক্স ডাইরেক্টেড ট্রান্সলেশনের যে মেথডগুলো সিনট্যাক্স ডাইরেক্টেড ডেফিনেশন তারপর সিনট্যাক্স ডাইরেক্টেড ট্রান্সলেশন স্কিম এগুলোর উপর ডিপেন্ড করে। এই জন্য এই টপিকটা ভালো করে বুঝতে হবে। তো এই ক্ষেত্রে বইয়ের আমি যা পড়াইলাম এটা বইয়ের চ্যাপ্টার 5-এর শুরু থেকে 5.2.1 পর্যন্ত। আচ্ছা আজকের ক্লাস এতটুকুই। আমি যারা পরে জয়েন করছেন তাদের জন্য আরেকবার বলি যে মিডের খাতা নিয়ে বা মিড নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, খাতা দেখতে চান বা কোনো মানে কোনো ধরনের যদি প্রশ্ন থাকে তাহলে এই সপ্তাহের ভিতরে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। কনসালটেশন টাইমে আসতে পারেন। যদি ওই টাইম মানে আমাকে জানায় আসবেন, অবশ্যই আগে একটু মেল দিয়ে রাখবেন। যদি আপনার এই কনসালটেশন টাইম ম্যাচ না করে তাও আমাকে একটু জানা রাখবেন যাতে আমরা অন্য কোনো টাইম অ্যারেঞ্জ করতে পারি নাকি। কিন্তু এই উইকের ভিতরেই এটা রিজলভ করতে হবে আর কি। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। আমি রেকর্ডিং দিয়ে দিব। স্যার অ্যাটেন্ডেন্স কি নিয়েছেন? না, অ্যাটেন্ডেন্স নাই আজকে। তো আপনারা লিভ নিতে পারেন আর কি।